বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড দ্বারা সংরক্ষিত। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আশা করি এর আগে তোমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে কাকাবাবু ও বজ্রলামা উপন্যাসের প্রথম 3টি পর্ব শুনেছ। এখন তোমাদের জন্য এই উপন্যাসের চতুর্থ তথা অন্তিম পর্ব। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমাদের চ্যানেলে এসে গল্প শুনছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উদ্বুদ্ধ করতে ভুলো না। আর আমাদের গল্পের সমস্ত আপডেটস পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে দিতে হবে। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসেও ফলো করতে পারো, সেখানেও আমরা গল্পের নিয়মিত আপডেটস দিই। এছাড়া আমাদের যদি আর্থিকভাবে সাহায্য করতে চাও, তাহলে জয়েন বাটনে প্রেস করে হতে পারো আমাদের চ্যানেলের মেম্বার। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। আমাদের চ্যানেলের সকল মেম্বার্সদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর তোমরা নিশ্চয়ই জানো যে সল্টলেক করুণাময়ী সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2024। আমরা অর্থাৎ টিম থ্রিলার ল্যান্ড উপস্থিত থাকছি আগামী 26শে জানুয়ারি। দুপুর 3টে আমাদের পাবেন 104 নম্বর স্টল অর্থাৎ অরণ্যমন প্রকাশনীতে, এবং বিকেল 470 নম্বর স্টল অর্থাৎ বিভা পাবলিকেশনসের সামনে। তাহলে দেখা হচ্ছে সবার সঙ্গে। তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে কাকাবাবু ও বজ্রলামা উপন্যাসের চতুর্থ তথা অন্তিম পর্ব। বিজনবাড়ি থানায় এসে 3-4 জন কনস্টেবল আর একজন সাব ইন্সপেক্টরকে পাওয়া গেল শুধু। অফিসার ইনচার্জ অ্যালবার্ট গোরুংয়ের আজ ছুটি। তিনি লিটল রঙ্গিত নদীতে মাছ ধরতে গেছেন। ওসির সঙ্গেই কথা বলা দরকার, তাই কাকাবাবু ক্যাপ্টেন নরবুকে বললেন, চলো নদীর ধারে। একটা ঝুপসি গাছের তলায় 3-4 জন সঙ্গী এবং অনেক খাবার দাবার নিয়ে বেশ সাজিয়ে বসেছেন দারোগাবাবু। নদীর জলে 2খানা ছিপ ফেলা। আজ আকাশে মেঘের চিহ্ন নেই, সুন্দর ঝকমকে দিন। বাতাসে সামান্য ঠান্ডা ঠান্ডা ভাব। পুলিশের লোকদের দেখলেই চেনা যায়। 5 জন লোকের মধ্যে কোনটা অ্যালবার্ট গোরুং সেটা আর বলে দিতে হয় না। রীতিমতো পালোয়ানদের মতো তার চেহারা। দাড়িগোঁফ কিচ্ছু নেই, খাকি প্যান্ট আর একটা হালকা সাদা রঙের জ্যাকেট পরে তিনি একটা শতরঞ্চির ওপর আধশোয়া হয়ে আছেন। তার পাশে একজন লাল সোয়েটার পরা লোক এক মনে সিগারেট টানতে টানতে চেয়ে আছে জলের দিকে। তার দিকে এক পলক তাকিয়েই কাকাবাবু চমকে উঠলেন। চা বাগানের মালিক ফিলিপ তামাং। অ্যালবার্ট গোরুং কাকাবাবু এবং ক্যাপ্টেন নরবুকে আসতে দেখে ভ্রু কুঁচকে বিরক্তভাবে তাকালেন। নমস্কার, অসময়ে এসে আপনাদের বিরক্ত করছি, এজন্য দুঃখিত। আপনি ছুটির দিনে মাছ ধরতে এসেছেন, এ সময় আপনাকে ডিস্টার্ব করা উচিত নয়, কিন্তু আমার দরকারটা খুব জরুরি। ফিলিপ তামাং কাকাবাবুকে দেখে তড়াক করে উঠে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বললেন, আরে মিস্টার রায়চৌধুরী, শেষ পর্যন্ত এদিকে এলেন তাহলে? হ্যাঁ, কি সৌভাগ্য আমাদের। আসুন আসুন, বসুন। তারপর তিনি দারোগাকে বললেন, ইনি মিস্টার রাজা রায়চৌধুরী, বিখ্যাত লোক। নাম শুনেছ নিশ্চয়ই? না, শুনিনি। খুব বিখ্যাত লোক, অনেক অ্যাডভেঞ্চার করেছেন, সারা পৃথিবী ঘুরেছেন। দিল্লির অনেক বড় বড় লোকের সঙ্গেও এর চেনা আছে। দারোগা অ্যালবার্টের ভ্রু কোচখানিটা মিলিয়ে গেল। নমস্কার, বসুন। কাকাবাবু ফিলিপ তামাংকে পছন্দ করেন না, কিন্তু এই মুহূর্তে লোকটা উপস্থিত থাকায় কিছুটা সুবিধে হলো। কাকাবাবু নিজের মুখে নিজের সম্পর্কে কিছু বলতে পারতেন না। দারোগা অ্যালবার্টও তাকে প্রথমে পাত্তা দিতে চায়নি। কাকাবাবু পাশে হাত দেখিয়ে বললেন, ইনি ক্যাপ্টেন নরবু, এক্স মিলিটারি ম্যান, আমার বন্ধু। আপনারা স্যান্ডউইচ খাবেন? ফ্লাস্কে চাও আছে কিন্তু। কাকাবাবু বা ক্যাপ্টেন নরবু আপত্তি করলেন না।
দুজনেরই খিদে পেয়েছে। ওদের চা এবং খাবার দেবার পরে অ্যালবার্ট গুরুং জিজ্ঞেস করলেন, হ্যাঁ, এবার বলুন কি ব্যাপার? আমি একটা ব্যাপারে আপনার সাহায্য চাইতে এসেছি। আমার এক ভাইপো, তার 18 বছর বয়স, তাকে জোর করে একটা মনাস্টারিতে আটকে রাখা হয়েছে। আপনার সেই ভাইপো সন্তুকে, দ্যাট ওয়ান্ডার বয়, দারুণ বুদ্ধিমান, তাকে আটকে রাখলো কি করে? দারোগা অ্যালবার্ট হাত তুলে ফিলিপকে থামিয়ে দিয়ে বললেন, আগে আমাকে সবটা শুনতে দাও। ছেলেটিকে আটকে রেখেছে মানে কি? জোর করে ধরে নিয়ে গেছে নাকি? না, সেখানে আমরা নিজেরাই গিয়েছিলাম। কোন মনাস্ট্রি? এখানে তো বেশ কয়েকটা আছে। ভিগু মনাস্ট্রি, জঙ্গলের মধ্যে, ডিংলা ঝর্ণার ধারে। দারোগা অ্যালবার্ট চোখ কপালে তুলে বললেন, ওরে বাবা, সেখানে তো আবার কেউ যায় না শুনেছি। কোনো বাইরের লোককে সেখানে ঢুকতেও দেওয়া হয় না। আপনারা গেলেন কি করে? বজ্রলামা নিজে আমাদের নিয়ে গিয়েছিলেন। আপনারা বজ্রলামার পাল্লায় পড়েছিলেন? বাপরে, সে যে সাংঘাতিক ব্যাপার। তারপর সেই মঠে তো শুনেছি 300 বছর বয়সী দুজন লামা আছেন। তাদের দেখেছেন? দুজনকে না, একজনকে দেখেছি। সে এক অসাধারণ অভিজ্ঞতা। প্রাচীন লামা এক জ্যোতির্ময় পুরুষ, তার সর্বাঙ্গ দিয়ে আলো বেরোয়। তিনি চোখ মেলে তাকালে অন্ধকারের মধ্যে বিদ্যুৎ চমকায়, সমস্ত ঘরটা মিষ্টি গন্ধে ভরে যায়। আর কি অপরূপ রূপ! একদিকে শিশু, অন্যদিকে মহাবৃদ্ধ। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। সব ম্যাজিক। ম্যাজিক? ম্যাজিক মানে? অন্ধকারের মধ্যে বিদ্যুৎ চমক আর নানা রকম আলোর খেলা, সবই ইলেকট্রিক আলোর কায়দা। এটা তুমি কি বলছো রাজা? জঙ্গলের মধ্যে ইলেকট্রিক আসবে কোথা থেকে? ওখানে তো বিদ্যুতের লাইনই যায়নি। মনাস্ট্রিতে শুধু মোমবাতি চলে, মনে নেই? ইলেকট্রিকের কানেকশন না থাকলেও গভীর জঙ্গলের মধ্যে ইলেকট্রিকের আলো জ্বালা যায়। সিনেমার শুটিংগুলো হয় কিভাবে? জেনারেটরে আলো জ্বলে। জেনারেটর? হ্যাঁ, এক সময় আমি গোঁ গোঁ যান্ত্রিক আওয়াজ শুনেছি। জেনারেটরের ওপর অনেকগুলো কম্বল চাপা দিলে আওয়াজটা কম হয়, কিন্তু একেবারে লুকোনো যায় না। নরবু, তোমাকে সকালেই বলেছি না, মরার মাথার খুলি থেকে যদি আলো বেরুতে নিজের চোখেও দেখো, তা হলেও বিশ্বাস করবে না। নিশ্চয়ই সেটা কোনো কারসাজি। আর ধূপকাঠি থেকে যে ফুলঝুরির মতন রঙিন আলোর ফুলকি বেরুতে লাগলো, সেটাও ইলেকট্রিক। ফুলঝুরির মতো রঙিন আলোর ফুলকি বেরুতে দেখলে বোঝা উচিত সেটা ফুলঝুরি, অন্য কিছু নয়। খুব সাধারণ ব্যাপার। কিছু ধূপকাঠির ওপর দিকে শুধু ধূপের মশলা আর মাঝখান থেকে ফুলঝুরির মশলা দিয়ে তৈরি করলেই সেই ধূপকাঠি কিছুক্ষণ ধোঁয়া দেবার পর ফুলঝুরি হয়ে যাবে। দেখো, আমি তোমার সব কথা মানতে পারছি না। আমি প্রাচীন লামাকে দেখেছি। তিনি সত্যিই এক জ্যোতির্ময় পুরুষ। কোনো সাধারণ মানুষের ওরকম চেহারা বা রূপ হতেই পারে না। তুমি বলতে চাও সবটাই ম্যাজিক আর কারসাজি? প্রাচীন লামা সম্পর্কে আমি কিছু বলতে চাই না। তিনি কালজয়ী মহাপুরুষও হতে পারেন। আর একবার ভালো করে দেখতে হবে। কিন্তু বজ্রলামা যে আমাদের চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য নানা রকম আলোর ভেলকি দেখাচ্ছিলেন, তাতে আমার কোনো সন্দেহই নেই। বাঙালি বাবুরা অনেক কিছুই অবিশ্বাস করেন। আমি দেখেছি তো অনেক, কিন্তু বজ্রলামার যে নানা রকম অলৌকিক ক্ষমতা আছে তা অনেকেই মানে। তিনি নাকি একবার ছুঁয়েই অনেক মানুষের রোগ সারিয়ে দিতে পারেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। এই সন্তুরিত সাংঘাতিক অসুখ হয়েছিল। বজ্রলামা তাকে চোখের নিমেষে সারিয়ে দিলেন। সেটাকে তুমি অস্বীকার করতে পারো? না, সেটা অস্বীকার করছি না। তবে লোককে হিপনোটাইজ করাটা ঠিক অলৌকিক ক্ষমতা বলে আমি মানতে রাজি নই। এই ক্ষমতা কেউ কেউ আয়ত্ত করে। শুধু সাধু সন্ন্যাসী নয়, কোনো কোনো ডাক্তারও এটা পারে। মেসমার নামে একজন ডাক্তার এইভাবে রোগীদের চিকিৎসা করতেন, তা জানো না বোধ হয়। সেই জন্যেই এই পদ্ধতির নাম মেসমারিজম। সম্মোহন করে কোনো রোগ পার্মানেন্টলি সারিয়ে দেওয়া যায়? তা যায় না, কিন্তু রোগীর মনে বিশ্বাস জন্মিয়ে দেওয়া যায় যে সে একদম সেরে গেছে। সেই বিশ্বাসটাই বড় কথা। দার্জিলিংয়ে বীরেন্দ্র সিং নামে একজন লোককে দেখে আমার এই কথাটা মনে হয়েছিল। মানুষের হাতের মধ্যে বুড়ো আঙুলটাই আসল। অন্য কোনো প্রাণী বুড়ো আঙুলের ব্যবহার জানে না, তাই তারা কোনো জিনিস হাত দিয়ে ধরতে পারে না। একটা বাঁদর কেন হাত দিয়ে লাঠি ধরতে পারে না? কেন লাঠি দিয়ে অন্যকে মারতে পারে না? কারণ ওরা এখনও বুড়ো আঙুলের ব্যবহার শেখেনি। বীরেন্দ্র সিংয়ের এক হাতে শুধু বুড়ো আঙুল আছে, অন্য আঙুল নেই।
সেই হাতে একটা গ্লাভস পরে নিলে তারপর বুড়ো আঙুলের সাহায্যে একটা গেলাস কিংবা একটা লাঠি ধরা অসম্ভব কিছু নয়। বজ্রলামা ওই বীরেন্দ্র সিংকে হিপনোটাইজ করে এই বিশ্বাসটাই জন্মে দিয়েছেন। সেটা খারাপ কিছু নয়। কিন্তু সন্তুর অত জ্বর ছিল, চোখের নিমেষে কমিয়ে দিলেন বজ্রলামা। আমরা ওর কপালে হাত দিয়ে দেখলাম, সেটাও সম্মোহন। চোখের নিমেষে কমাননি, কিছুটা সময় লেগেছে। সেই জন্যই অত সব মন্ত্র পড়ছিলেন। বিজ্ঞানের মধ্যেও অনেক ম্যাজিক আছে। তুমি ক্রোসিন বলে একটা ওষুধের নাম শুনেছ? তোমার 104-5 ডিগ্রি জ্বর হলেও ক্রোসিন ট্যাবলেট দিয়ে কিছুক্ষণের মধ্যে জ্বর একেবারে কমিয়ে দেওয়া যেতে পারে। আজকাল সাধু সন্ন্যাসীরাও এইসব ওষুধ ব্যবহার করতে শিখে গেছে। অনেক সময় ট্যাবলেটগুলো গুঁড়ো করে অন্য কিছুর সঙ্গে মিশিয়ে নেয়। তবে সন্তুর মাথা ব্যথাটা বজ্রলামা সম্মোহনে ভুলিয়ে রেখেছেন। আপনারা তর্ক করছেন, আমার সব ব্যাপারটা কিরম গুলিয়ে যাচ্ছে। আসল ব্যাপারটা কি? আপনাদের সঙ্গে একটা ছেলে ছিল, তাকে আটকে রাখা হয়েছে। সে নিজেই আসতে চাইছে না। আজ সকালে তাকে কত সাধাসাধি করা হলো, সে আসতে চাইলই না। সে নিজেই আসতে চাইছে না? তাহলে সেও বোধহয় লামা হতে চায়। তবে আর তাকে জোর করে ফিরিয়ে আনার চেষ্টা করে কি হবে? আমার ভাইপোকে সম্মোহিত করা হয়েছে। তার কথাবার্তা স্বাভাবিক নয়, তার চোখের দৃষ্টি স্বাভাবিক নয়। এইভাবে তাকে আটকে রাখা বেআইনি। আমি আপনার সাহায্য চাইছি। পুলিশ ফোর্স নিয়ে তাকে উদ্ধার করতে হবে। সে ওখানে বেশিক্ষণ থাকলে তার ব্রেনের ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু এ ব্যাপারে তো আপনাকে সাহায্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। কোনো ধর্মস্থানে কি হুট করে পুলিশ পাঠানো যায়? সেটা খুব গোলমেলে ব্যাপার। আমি সেই জন্যই সাজেস্ট করছিলাম ছেলেটি ওখানে 2-3 দিন থাকুক, তারপর ওর নিজেরই শখ মিটে যাবে। বজ্রলামা ওর কোনো ক্ষতি করবেন না। তুমি চুপ করো নরবু। বজ্রলামা তোমাকেও খানিকটা সম্মোহন করেছেন, তাই তুমি ওর হয়ে কথা বলছো। বজ্রলামা আপনার ভাইপোকে আর ক্যাপ্টেন নরবুকে হিপনোটাইজ করেছে, আর আপনাকে করতে পারেনি। আমাকে সম্মোহন করা সোজা নয়, কারণ আমি নিজেও ওই ব্যাপারটা একসময় আয়ত্ত করেছিলাম। উনি আমার চোখের দিকে তাকিয়েই সেটা বুঝেছিলেন, তাই সরাসরি আমার দিকে বেশি তাকাচ্ছিলেন না। অন্ধকার ঘরে ইলেকট্রিক শক লাগিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছিলেন। তার শোধ আমি একদিন নেবই। আমার ভাইপোকে আজই উদ্ধার করতে হবে। মিস্টার অ্যালবার্ট, আপনি আমাকে সাহায্য করবেন না? কি করে সাহায্য করব বলুন? আপনি বললেন তার বয়স 18 বছর, সে নিজে আসতে চাইছে না। এই অবস্থায় আমি মোনাস্ট্রির মধ্যে কি পুলিশ ঢোকাতে পারি? দুঃখিত, আমার কিচ্ছু করার নেই এই ব্যাপারে। কাকাবাবু এইবার কোটের পকেট থেকে রাষ্ট্রপতির চিঠিটা বের করে এগিয়ে দিয়ে বললেন, এটা পড়ে দেখুন। দারোগা অ্যালবার্ট এবার সোজা হয়ে উঠে বসে সসম্মানে রাষ্ট্রপতির চিঠিখানা পড়লেন। তারপর ফিরিয়ে দিয়ে বললেন, মাননীয় রাষ্ট্রপতি এ কাজের জন্য আপনাকে অনুরোধ করেছে, সেটা আমি বুঝলাম। আপনি একজন ইম্পর্ট্যান্ট মানুষ, কিন্তু এতে পুলিশ বাহিনীর প্রতি কোনো নির্দেশ নেই। রাষ্ট্রপতির হয়ে যে কাজ করছে তাকে সাহায্য করা পুলিশের কর্তব্য নয়? আর কি কি সাহায্য চান বলুন? শুনুন মিস্টার রায়চৌধুরী, আপনাকে আমি বুঝিয়ে বলছি। তিব্বতীরা অধিকাংশই খুব ভালো লোক, খুবই ধর্মপ্রাণ ও শান্তিপ্রিয়। এই অঞ্চলে বেশ কয়েকটা মোনাস্ট্রি আছে, কোথাও কোনো গণ্ডগোল কোনো দিন হয় না। স্থানীয় লোকেদের সঙ্গে তাদের সম্পর্ক খুব ভালো। কোনো মোনাস্ট্রিতেই পুলিশ নিয়ে যাওয়ার অর্ডার আমাদের নেই। লামাদের এখানে সবাই ভক্তি শ্রদ্ধা করে, একমাত্র বজ্রলামাকেই সবাই ভয় পায়। শুনেছি তার নাকি নানা রকম অদ্ভুত ক্ষমতা আছে। পিগু মোনাস্ট্রির বাইরের লোকেদেরকে ঢুকতে দেওয়া হয় না, সেটাও আমাদের নিজস্ব ব্যাপার। বজ্রলামা সেখানে নাকি 300 বছরের এক বৃদ্ধ এক লামাকে লুকিয়ে রেখেছেন। কেন লুকিয়ে রেখেছেন তা তিনিই জানেন। মাঝে মাঝে তিনি দিল্লিতেও যাতায়াত করেন। শুনেছি এই নভেম্বর মাসে তিনি বড় বড় লামাদের এক সম্মেলন ডেকেছেন ওখানে। তখন দলাই লামাকেও নাকি আবার নেমন্তন্ন করে আনবেন। নিশ্চয়ই বিরাট কিছু একটা হবে। তাহলেই বুঝতে পারছেন এরকম একজন বড় দরের লোকের বিরুদ্ধে হুট করে আপনার কথায় কোনো অ্যাকশন কি আমি নিতে পারি? বজ্রলামাকে এখানে সবাই ভয় পায়, পুলিশও ভয় পায়। এর আগেও শোনা গেছে যে 2-1টা অল্প বয়সী ছেলেকে উনি মনেস্ট্রিতে নিয়ে গেছেন, তারা আর বাইরে আসেনি। এটা গুজবও হতে পারে, তবে এটা ঠিক যে উনি ছোট ছেলেদের পছন্দ করেন।
গ্রামে গ্রামে ঘুরে অনেক ছোট ছোট ছেলেদের সঙ্গে উনি ভাব করেন, এরকম অনেকে দেখেছে। উনি নাকি একজন বৌদ্ধ অবতারকে খুঁজছেন। হ্যাঁ, সেটা আমরাও জানি। বজ্রলামা সবাইকে এরকম ভয় পাইয়ে রেখেছেন কেন? এটা কি কোনো ধর্মগুরুকে মানায়? ওর খুব ক্ষমতার লোভ। সবাই ওর কথা মানবে, সবাই ওকে দেখলেই মাথা নিচু করবে, এইটাতেই ওর আনন্দ। টাকা পয়সার নেশার থেকেও ক্ষমতার নেশা যে অনেক বেশি হয় তা নিশ্চয়ই জানেন। সারা পৃথিবীতেই তো কিছু কিছু মানুষ আছে যারা ক্ষমতার নেশায় পাগল হয়ে গিয়ে কত লোকের ওপর অত্যাচার করে, তাই না? 300 বছরের এক বৃদ্ধ লামাকে এই বজ্রলামা কোনো মতলবে লুকিয়ে রেখেছেন, কিন্তু তাকে কেউ দেখতে পায় না। এটা সত্যি না গুজব তা তদন্ত করে দেখা উচিত নয়? পুলিশ এই নিয়ে মাথা ঘামায় না। সেই জন্য আমি দার্জিলিং থেকে 2-1 বড় বড় লোককে ওই দিকটায় আনতে চেয়েছিলাম। মাছ মাছ! একটা ছিপ ধরে দারোগা অ্যালবার্ট টান মারলেন। অমনি একটা মাঝারি সাইজের মাছ ছটপটিয়ে উঠে এলো। বাহ, রঙ্গিত নদীতে এখন ট্রাউট মাছ পাওয়া যাচ্ছে। চমৎকার চমৎকার! আমিও তাহলে এখানে ছিপ নিয়ে আসবো তো? দারোগা অ্যালবার্ট কাকাবাবুর দিকে তাকিয়ে বললেন, আপনি কি তাহলে বিশ্রাম নেবেন? আপনার জন্য বাংলো ঠিক করে দেবো নাকি? মিস্টার অ্যালবার্ট গুরুং, আমি রাষ্ট্রপতির দূত হিসেবে আপনাকে অনুরোধ করছি, আমার ভাইপোকে উদ্ধার করার জন্য আপনি আমার সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে চলুন। যদি আপনি আমার এই অনুরোধ না মানেন তাহলে আমি সরকারের কাছে আপনার নামে রিপোর্ট করতে বাধ্য হব। তার ফল কিন্তু ভালো হবে না। কি মুশকিল, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? মিস্টার রায়চৌধুরী, আমি একটা সামান্য থানার দারোগা। ট্রাউট মাছ নয় চুনোপুটি। আমি কি নিজের দায়িত্বে একটা মনাস্ট্রিতে জোর করে ঢুকতে পারি? পরে যদি এই নিয়ে গোলমাল হয়, আমার ওপরওয়ালার অর্ডার দরকার। দার্জিলিংয়ের ডিআইজি না বললে আমি এরকম অ্যাকশন নিতে পারি না, এটা অসম্ভব। তাহলে ওপরওয়ালার কাছ থেকে এখনই অর্ডার আনার ব্যবস্থা করুন। দরকার হলে আমিও টেলিফোনে কথা বলতে পারি। পুলিশের ওপর মহলের কর্তারা সবাই আমাকে চেনেন। 3 দিন ধরে এদিককার সব ফোন খারাপ। দার্জিলিংয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ করার উপায় নেই। একমাত্র কোনো এক লোক পাঠানো যেতে পারে। লোক পাঠান, আমি চিঠি লিখে সব জানিয়ে দিচ্ছি, তাতে আপনার দায়িত্ব অনেক কমে যাবে। দার্জিলিংয়ের দিকে ধস নেবে, রাস্তার অবস্থা খুব খারাপ। তাছাড়া আমি যতদূর জানি ডিআইজি সাহেব আজ সকালেই রাষ্ট্রপতির সঙ্গে কালিম্পং থেকে কলকাতায় গেছেন। সুতরাং এখান থেকে লোক পাঠালেও সে কখন অর্ডার নিয়ে ফিরবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যাই হোক, তবু একজনকে পাঠানো যেতেই পারে। আমি বলেছিলাম না রাজা, 2-3 দিন অপেক্ষা করা ছাড়া গতি নেই। কাকাবাবু অসহায়ভাবে এদিক ওদিক তাকালেন। 2-3 দিন সময় নষ্ট হবে? ততক্ষণ সন্তু ওই জায়গায় বন্দী হয়ে থাকবে? ফিলিপ তামাং এবার হাতের জ্বলন্ত সিগারেট নদীর জলে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিস্টার রায়চৌধুরী, একটু আড়ালে আসুন তো, আপনার সঙ্গে আমার একটা প্রাইভেট কথা আছে। কাকাবাবু প্রথমে অবাক হলেন, কিন্তু আপত্তি করলেন না। তিনি ফিলিপ তামাংয়ের সঙ্গে চলে এলেন খানিকটা দূরে। সেখানে একটা বড় পাথরের চাঁই, তাকে ঘিরে উঠেছে কিছু লতানে ফুল গাছ। নদীর জলেও এখানে কয়েকটা বড় বড় পাথর পড়ে আছে, সেই জন্য জলস্রোতে ঝরঝর করে শব্দ হচ্ছে। মিস্টার রায়চৌধুরী, পুলিশ আপনাকে সাহায্য করবে না। আপনার ভাইপোকে 2-3 দিনের জন্য ওই জায়গায় আটকে থাকতে দেওয়া ঠিক হবে না। ওর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ওকে তার আগেই উদ্ধার করতে হবে। এই ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে চাই। কাকাবাবু কয়েক পলক ফিলিপ তামাংয়ের দিকে তাকিয়ে আস্তে আস্তে বললেন, আপনি সাহায্য করবেন? কিভাবে? পুলিশ সাহায্য করবে না, কিন্তু আমরা গোপনে ওই মনেস্ট্রিতে ঢুকবো রাত্রিবেলা। এখানকার নেপালি আর লেপচারা ওই মনেস্ট্রিতে ঢুকতে ভয় পায়, কিন্তু আমার একজন বিশ্বাসী অনুচর আছে, তার দারুণ সাহস। সেই জগমোহন আর আমি যাব, আপনি সঙ্গে থাকবেন। বজ্রলামা সহজে সন্তুকে ছাড়বে বলে মনে হয় না। নিশ্চয়ই পাহারা দিয়ে রাখবে। রাত্রির বেলা ওখানে ঢুকতে গেলে বিপদের ঝুঁকি আছে। আপনি শুধু শুধু সেই ঝুঁকি নেবেন কেন? আমি বিপদ গ্রাহ্য করি না। আপনার সঙ্গে একটা অভিযানে যাব, এই তো আমার পরম সৌভাগ্য।
শুধু এই জন্য? নিশ্চয়ই, এটা কি কম কথা? আর তাছাড়া আপনার ওই বুদ্ধিমান ভাইপোকে দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। আরও একটা কারণ আছে, ওই বজ্রলামার ওপর আমার একটা রাগ আছে। ওকে একবার শিক্ষা দিতে চাই। আমার হাঁটুতে একটা ব্যথা আছে জানেন তো, অনেক ডাক্তার দেখিয়েছি তবু সারেনি। তাই শেষ পর্যন্ত ওই বজ্রলামার কাছে গিয়েছিলাম। উনি আমার চিকিৎসা করতে রাজি হননি। কেন? কোনো কারণ না দেখিয়ে উনি আমাকে ভাগিয়ে দিয়েছিলেন। আমার ধারণা আমি খ্রিশ্চান বলে উনি রাজি হননি। আপনি জানেন কি, উনি চিকিৎসার জন্য টাকা পয়সা নেন না বটে, কিন্তু যাদের উনি সারিয়ে দেন তাদের প্রত্যেককে 10 দিন অন্তর অন্তর এসে ওই বজ্রলামাকে প্রণাম করে যেতে হয়। সন্তু তো সেরকম প্রণাম করতে আসতো না, সেই জন্যই কি উনি সন্তুকে নিজের কাছে রেখে দিতে চান? আজকাল নতুন করে কেউ লামা হতে চায় না সহজে। ছেলেরা লেখাপড়া শিখে চাকরি বাকরি করতে চায়, তাই উনি ছোট ছোট ছেলেদের জোর করে ধরে নিয়ে যান শুনেছি। সন্তুকে এরপর উনি যদি কোনো গোপন জায়গায় সরিয়ে ফেলেন তাহলে আপনি আর তার খোঁজ পাবেন না। এখানকার পুলিশ সাহায্য করতে চায় না শুনেই আমি ঠিক করেছিলাম আজ রাতে আমি একাই ওই মনেস্টারিতে আবার যাব। আপনি যদি সঙ্গে যেতে চান তো ভালো কথা। তাহলে এক কাজ করা যাক, আপনি এখন আমার চা বাগানে চলুন, খানিকক্ষণ বাংলোতে বিশ্রাম নেবেন। এর মধ্যে আমি লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি যে বজ্রলামা এখন কোথায় আছেন। জঙ্গলের মনস্ট্রিতে সবাইকে যেতে দেয় না বলে তিনি মাঝে মাঝেই মানেভাঞ্জনের কাছে একটা ছোট মঠে এসে থাকেন। সেখানেই উনি ভক্তদের সঙ্গে দেখা করেন। জঙ্গলের মনাস্টারি থেকে আজ তাঁরও চলে আসার কথা একবার বলেছিলেন। তাহলে তো সুবিধাই হবে। আমরা যাব শেষ রাত্রের দিকে, ওই সময় সবাই গাঢ়ভাবে ঘুমায়। আবার মাছ ধরার দলটির কাছে আসতেই ক্যাপ্টেন নরবু বললেন, রাজা, আমি কি ঠিক করলাম জানো? এখানকার থানার লোক দার্জিলিং যাবে, সেখান থেকে পুলিশের বড় কর্তার পারমিশন নিয়ে আসবে, তাতে অনেক দেরি হয়ে যাবে। তার চেয়ে তুমি আর আমি বরং দার্জিলিং চলে যাই এখনই। তুমি বললে কাজটা সোজা হবে। আমরাই দার্জিলিং থেকে পুলিশ ফোর্স নিয়ে আসতে পারবো, কালকের মধ্যে নিশ্চয়ই ফিরতে পারবো। ঠিক বলেছ, খুব ভালো আইডিয়া। আমরাই যাব। চলো, আর দেরি করে লাভ নেই। ফিলিপ তামাং হকচকিয়ে কাকাবাবুর মুখের দিকে তাকালেন। কাকাবাবু তাকে কিছু বললেন না। তিনি দারোগা অ্যালবার্টকে একটা শুকনো নমস্কার করে বললেন, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমরাই দার্জিলিং যাচ্ছি। আপনি মাছ ধরুন। কাকাবাবুরা ফিরে এলেন ক্যাপ্টেন নরবুর জিপের কাছে। কাছেই ফিলিপ তামাংয়েরও জিপ রয়েছে একটা। কাকাবাবু পকেট থেকে নোটবুক এবং কলম বের করে বললেন, ক্যাপ্টেন নরবু, দার্জিলিংয়ে আমি যাব না, তোমাকে একা যেতে হবে। আমি চিঠি লিখে দিচ্ছি, তুমি পুলিশের ডিআইজি কিংবা এসপির সঙ্গে দেখা করবে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে পুলিশ ফোর্স নিয়ে আসবে। সম্ভব হলে আজ শেষ রাত্রির মধ্যেই সোজা চলে আসবে ওই জঙ্গলের মনাস্টারির কাছে। তুমি যাবে না? তুমি এখানে একা থেকে কি করবে? তোমাকে মিথ্যে বলে লাভ নেই, আমি আজ রাতেই আবার ওই মনেস্টারিতে ফিরে যেতে চাই। ফিলিপ তামাং আমাকে সাহায্য করবেন বলেছেন। ওখানে তুমি আবার যাবে? ওই বাঘের গুহায়? বজ্রলামার অনুমতি ছাড়া ওখানে কেউ যেতে পারে না। দরজার কাছে মশাল নিয়ে দুজন লোক পাহারা দেয়, দেখোনি? ঢুকবে কি করে? সে একটা কিছু উপায় বার করতেই হবে। ভেতরে ঢুকলেও তো নিস্তার নেই। একবার একটা চোর ঢুকেছিল, তার চোখ খুবলে নেওয়া হয়েছিল, সারা গায়ে নখের ফালা ফালা দাগ। এ কথা তোমাকে বলিনি আমি? আর একবার একটা লোককে পাওয়া গিয়েছিল ঝর্ণার ধারে, তারও চোখ দুটো ওপরানো, গলাটা মুচড়ে ভেঙে দেওয়া। পুলিশ কাউকে ধরতে পারেনি। ওটা কোনো মানুষের কাজ নয়। বজ্রলামা ভূত প্রেত দানবদের বশ বানাতে পারেন, এটা অবিশ্বাস করো না। দানব ছাড়া মানুষের গলা মুচড়ে ওই রকম ভাবে কেউ ভাঙতে পারবে না। আমি কখনো ভূত প্রেত দানবও দেখিনি, একবার দেখার খুব ইচ্ছা আছে। তারপর মরি তো মরব। যাই বলো রাজা, তোমাকে ফেলে রেখে আমি একা যেতে পারবো না। ওই মনস্থিতিতে আমি তোমাকে আর যেতেও দেব না। কাকাবাবু খসখস করে নোটবুকের পাতায় একটা চিঠি লিখলেন। তারপর পাতাটা ছিঁড়ে ক্যাপ্টেন নরবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, নরবু,
এর আগে 2-1 বার আমি তোমার কিছু উপকার করেছি, তুমি তার প্রতিদান দিতে চেয়েছিলে। এখন আমি সেটা চাইছি। তুমি এই চিঠিটা নিয়ে এখনই দার্জিলিং রওনা হয়ে যাও। তোমাকে একাই যেতে হবে, এতেই আমার খুব উপকার হবে। দেরি করো না, এগিয়ে পড়ো। ক্যাপ্টেন নরবু তখনও দাঁড়িয়ে রইলেন। কাকাবাবু তাঁর দিকে আঙুল তুলে বললেন, যাও প্লিজ। তারপর কাকাবাবু উঠে পড়লেন ফিলিপ তামাংয়ের জিপে। মাঝরাত্রে এমন ঝড় বৃষ্টি শুরু হলো যে মনে হলো যেন আকাশ ভেঙে পড়বে। প্রচণ্ড বজ্রপাতের আওয়াজ আর হাওয়ার বেগে উপড়ে পড়ল কয়েকটা বড় বড় গাছ। ঝনঝন শব্দে ভেঙে গেল বাংলোর কয়েকটা কাঁচের জানলা। এর মধ্যে বেরোনো যায় না। পাহাড়ি রাস্তায় রাত্রেবেলা গাড়ি চালানোই বিপজ্জনক। ঝড় বাদলার মধ্যে যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। কাকাবাবু শুতে গেলেন না, জানালার ধারে বসে রইলেন একটানা। বৃষ্টির তেজ কমে এলো প্রায় রাত 3টের সময়। কাকাবাবু সঙ্গে সঙ্গেই উঠে ফিলিপ তামাংয়ের ঘরের দরজায় খটখট করে শব্দ করলেন। ফিলিপ তামাং কোট প্যান্ট পরে তৈরি ছিলেন, কিন্তু শেষের দিকে বোধহয় ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ। তিনি দরজা খুলে বললেন, এখন কি আর যাবেন, নাকি কাল রাত্রের জন্য অপেক্ষা করবেন? আমি আজই যেতে চাই। ফিলিপ তামাং ঘড়ি দেখে বললেন, ওখানে পৌঁছাতে পৌঁছাতে যদি ভোর হয়ে যায়? হোক। একবার ঠিক হয়েছিল যাওয়া হবে মোটর সাইকেলে, কিন্তু ওতে বড্ড বেশি আওয়াজ হয়। রাত্রিবেলা সেই আওয়াজ শোনা যায় অনেক দূর থেকে। এই ঝড় বৃষ্টির পর রাস্তা পিছল হয়ে আছে, এর মধ্যে ঘোড়ায় যাওয়াও ভয়ের ব্যাপার। তখন ঠিক হলো জিপেই যেতে হবে। এই চা বাগানের দিক থেকে একটা রাস্তা আছে, সেটাতে ওই জঙ্গলের মনেস্ট্রির পেছনের পাহাড়ের একপাশে পৌঁছানো যায়। এই রাস্তায় গেলে ডিংলা ঝর্ণা পেরোতে হবে না। অবশ্য পাহাড়ের গা থেকে খানিকটা হাঁটতে হবে জঙ্গলের মধ্যে। আপনি হাঁটতে পারবেন? পাহাড় দিয়ে নিচের দিকে নামতে হবে তো? সেটা আমি ঠিক পারবো, ঠিক পারবো। জিপ চালাচ্ছে জগমোহন। তাকে দেখলেই বোঝা যায় তার গায়ে প্রচণ্ড শক্তি, কিন্তু সে কথা বলে খুব কম। তার মাথার চুল ছোট করে কাটা, কুস্তিগিরের মতো চেহারা। ফিলিপ তামাং একটা সিগারেট ধরিয়ে বললেন, আমি আরও একজনকে সঙ্গে নিতে চেয়েছিলাম, তার নাম বান্টি, খুব বিশ্বাসী আর বুদ্ধিমান। কিন্তু বজরুল আমার কথা শুনে সে ভয় পেয়ে গেল। বেশি লোকের দরকার নেই, তবে মনাস্টারির বাইরে 2জন সন্ডা মার্কা লোক পাহারা দেয়। তাদের চোখ এড়িয়ে ভেতরে ঢোকা একটু শক্ত হবে। তাদের ঘায়েল করবার ব্যবস্থা আমি করেছি। আচ্ছা মিস্টার রায়চৌধুরী, কেউ যদি আপনাকে তাড়া করে তাহলে তো আপনি দৌড়ে পালাতে পারেন না, অথচ আপনি এত সব জায়গায় অ্যাডভেঞ্চারে যান কি করে? আমার কখনো পালানোর দরকার হয়নি এ পর্যন্ত। কেউ যদি তাড়া করে আসে আমি ধরা দিই। আপনি ধরা দেন? তারপর কিছু একটা হয়ে যায়। এই পর্যন্ত একবারও তো মরিনি, দেখাই যাচ্ছে। গম্ভীর স্বভাবের জগমোহন জিপ চালাতে চালাতে হঠাৎ জিজ্ঞেস করল, বজরুল আমার মনাস্ট্রিতে ভূত আছে? ধুর, ভূত আবার কি? এসব কথা কে বললো তোকে? বান্টি বলল, ওখানে কেউ মরলে নাকি পড়ানো হয় না, খবরও দেওয়া হয় না। তারা নাকি ভূত হয়ে রাত্রিবেলা ঘোরে। কি রে জগমোহন, তুইও ভয় পাচ্ছিস নাকি? জগমোহন দুদিকে মাথা নাড়ল। জ্যান্ত মানুষদের তুই কবজা করবি আর তাতেই কাজ উদ্ধার হয়ে যাবে। এই যে মিস্টার রায়চৌধুরী আছেন না, ইনি ভূতটুতদের জব্দ করে ফেলবেন। কাকাবাবু তার ক্রাচ দুটো একবার তুলে দেখলেন। শব্দ যাতে না হয় সেই জন্য আজ বিকেলে ক্রাচ দুটোর তলায় রাবার লাগানো হয়েছে। ইলাস্টিক দড়িও লাগানো হয়েছে যাতে প্রয়োজনে ও দুটোকে পিঠে বেঁধে নেওয়া যায়। আমি শুধু দেখতে চাই যে শত্রুর ঘাঁটির মধ্যে গিয়ে আপনি কিভাবে চলাফেরা করেন। এত বৃষ্টির ফলে রাস্তা বেশ খারাপ হয়ে গেছে।
জিপটা স্কিড করছে মাঝে মাঝে। জগমোহন চালায় ভালো, তবু দু একবার গাড়িটা প্রায় খাদে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। এক জায়গায় একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে গেল, অবশ্য তাতে বিশেষ ক্ষতি হলো না। হেডলাইটের তীব্র আলোয় শুধু রাস্তার সামনের দিকটা দেখা যাচ্ছে, বাকি সব অন্ধকার। একটা কি যেন প্রাণী দৌড়ে রাস্তা পার হয়ে গেল। মখমলের মতো তার হলদে শরীর ঝিলিক দিয়ে গেল একবার। লেপার্ড। গুড সাইন। লেপার্ড দেখলে কার্যসিদ্ধি হয়। আজ আমরা নিশ্চয়ই জিনিসটা পাবো। জিনিস? না না, সরি, জিনিস কি বলছি, মানে ভুল বলেছি। আপনার ভাইপো সন্তুকে নিয়ে আসতে পারবো, সেটাই মিন করছি। আর যাওয়া যাবে না। সামনে রাস্তার ওপরে দুটো বড় বড় পাইন গাছ পড়ে আছে, আজকের ঝড়েই ভেঙেছে। এই গাছ সরাতে অনেক লোক লাগবে। ভালোই হয়েছে, আমরা এখানে নেমে পড়ি। আর কত দূর? বড় জোর 2 ফার্লিং, তাই না জগমোহন? সিকি মাইল থেকে আধ মাইল, তার বেশি হবে না। গুড গুড, লেটস স্টার্ট। লেপার্ড দেখা খুব গুড সাইন বটে, কিন্তু সে বেটা আবার পেছন থেকে হঠাৎ ঘাড়ে না ঝাঁপিয়ে পড়ে। 3 জন মানুষকে একসঙ্গে দেখলে কোনো লেপার্ড অ্যাটাক করবে না। চলুন চলুন, বেশি দেরি করলে ভোর হয়ে যাবে। ক্রাচ নিয়ে পাহাড় থেকে নামতে কাকাবাবুরই সব থেকে অসুবিধা হওয়ার কথা। তিনি অন্যদের থেকে আগে আগে নামতে লাগলেন। 3 জনারই হাতে জোরালো টর্চ। নিঃশব্দে 3 জন এসে পৌঁছালেন জঙ্গলের মনেস্ট্রির কাছে। কোনো গাড়ি তো দেখা যাচ্ছে না। বৃষ্টির পর বেশ ঠান্ডা পড়েছে, সবাই এখন নিশ্চয়ই ঘুমাচ্ছে। সামনের দিকে এদের প্রধান দরজা, পেছন দিকেও তো একটা ছোট দরজা আছে দেখেছি, কিন্তু কোনো দরজাই নিশ্চয়ই খোলা থাকবে না। পাঁচিল ডিঙোতে হবে। একটা দারুণ এক্সাইটমেন্ট বোধ করছি। আপনার সঙ্গে একটা অভিযানে যাচ্ছি, এটা হিস্ট্রিতে লেখা থাকবে। হা 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 হা। চলুন আগে সামনের দরজাটার কাছে গিয়ে দেখি। মনেস্ট্রির সামনের দরজা অবশ্যই বন্ধ। পাথরের সিঁড়ির ওপর বসে আছেন একজন প্রহরী। তিনি 2 হাঁটুতে মুখ গুজে ঘুমাচ্ছেন। বাতাস এখন কনকনে ঠান্ডা। পকেট থেকে কি একটা জিনিস বের করে এগিয়ে দিয়ে ফিলিপ তামাং বললেন, নে জগমোহন, লোকটাকে কাত করে দে। জগমোহন প্রায় নিঃশব্দ পায়ে ছুটে গিয়ে লোকটার মুখ চেপে ধরল। লোকটা লড়াইয়ের কোনো সুযোগই পেল না। খানিকটা ছটপট করেই ঢলে পড়ল একদিকে। লোকটা মরে গেল নাকি? না, মারবার দরকার হবে না। ফিলিপ তামাং সিঁড়ি দিয়ে উঠে গিয়ে বড় দরজাটা একবার ঠেলে দেখল, তারপর ফিরে এসে বলল, এই দরজা তো ভাঙা যাবে না, লোহার মতো শক্ত। আর একটা ছোট দরজা কোথায় আছে বললেন না? কাকাবাবু ওদের নিয়ে এলেন মনেস্ট্রির পেছন দিকে, ডান পাশে। এখানে একটা ছোট্ট দরজা আছে। আজ সকালে এই দরজা দিয়েই তাকে জোর করে বের করে দেওয়া হয়েছিল। এখন অবশ্য সেই দরজাও বন্ধ। জগমোহন, এই দরজাটা তেমন ভারী না, ভাঙতে পারবি? পারবো, কিন্তু শব্দ হবে। আমি অবশ্য দেওয়াল টপকানোর জন্য দড়ির সিঁড়ি এনে রেখেছি, কিন্তু মিস্টার রায়চৌধুরী কি সেই সিঁড়ি বেয়ে উঠতে পারবেন? কাকাবাবু কিছু উত্তর দেবার আগেই কাছাকাছি একটা শব্দ হলো। এখানেও দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে একজন প্রহরী। তার হাতে একটা গদা বা মুগুরের মতো অস্ত্র। সেও ঘুমিয়ে পড়েছিল। এদের কথাবার্তা শুনে সে জেগে উঠে হুঙ্কার দিয়ে উঠতেই ফিলিপ তামাং সঙ্গে সঙ্গে বলে উঠলেন, জগমোহন, ধর ওকে। জগমোহন ছুটে গিয়ে লোকটাকে জাপটে ধরতেই দুজনে জড়াজড়ি করে পড়ে গেল মাটিতে। তারপর চলল লড়াই। ফিলিপ তামাং কাকাবাবুকে বললেন, চিন্তা করবেন না, জগমোহন এক্ষুনি ওকে অজ্ঞান করে ফেলবে। কিন্তু একটা অদ্ভুত কাণ্ড হলো। সেই প্রহরীটি লড়াই করতে করতে একসময় হেরে গিয়ে নিস্তেজ হয়ে গেল বটে, কিন্তু জগমোহনও উঠে দাঁড়ালো না। সেও শুয়ে রইল লোকটার পাশে। ব্লাডি ফুল। তারপর তিনি নিচু হয়ে ওদের কাছে গিয়ে জগমোহনের নাকের কাছে হাত দিয়ে দেখলেন, আর ফিরে এলেন একটা ছোট শিশি নিয়ে। এটা কি? এটা একটা ক্লোরোফর্মের মতো জিনিস। এটা এনেছিলাম ওই প্রহরীগুলোকে অজ্ঞান করে ফেলবার জন্য।
কিন্তু জগমোহনটা এমন বোকা, এটা নিজের নাকের কাছ থেকে দূরে রাখতে পারেনি, নিজেই অজ্ঞান হয়ে গেল। আরও সাহায্য পাওয়া যাবে না এখন। তাহলে দরজা ভাঙার চেয়ে দড়ির সিঁড়ি দিয়ে পাঁচিল টপকানো অনেক সহজ। আপনি ভাবছিলেন আমি সেই সিঁড়ি দিয়ে উঠতে পারবো কিনা? সিঁড়িটা লাগান, আমি আগে উঠব। পাঁচিলটা পাথরের তৈরি, প্রায় 1.5 মানুষ সমান উঁচু, ওপরটা মসৃণ। ফিলিপ তামাং কয়েকবার চেষ্টা করতেই তার দড়ির সিঁড়ির লোহার হুক পাঁচিলের মাথায় আটকে গেল। কাকাবাবু ক্রাচ দুটো পিঠের সঙ্গে বেঁধে তরতর করে উঠে গেলেন ওপরে। এবার উল্টো দিকে নামতে হবে। ফিলিপ তামাং উঠে আসার পর সিঁড়িটাকে এপাশে সহজে ফেলে দেওয়া যেত, কিন্তু কাকাবাবু আর দেরি করলেন না। হাতের ওপর ভর দিয়ে ঝুলে পড়লেন, তারপর ঝুপ করে লাফিয়ে পড়লেন মাটিতে। তিনি কুকুরের ভয় করছিলেন। তিব্বতীরা অনেকেই কুকুর পোষে, যদি কুকুর ছাড়া থাকে তাহলেই মুশকিল। অবশ্য সেরকম কিছু হলো না। চতুর্দিক একেবারে নিস্তব্ধ। 4:45 বাজে। এই সময়টা সত্যিই ঘুমাবার সময়। আর একটু পরেই ভোর হবে। এইসব পাহাড়ি এলাকায় ভোর হয় তাড়াতাড়ি, সন্ধেও হয় আগে আগে। কাকাবাবু দেখলেন একটু দূরেই সেই টালির ছাদ দেওয়া লম্বা ঘরটা। এরই বারান্দায় সকালবেলা সন্তুকে তিনি দেখে গেছেন। ফিলিপ তামাং নেমে আসার পর কাকাবাবু বললেন, খুব সম্ভবত ওই ঘরটার মধ্যেই সন্তু থাকবে। ওটা ছাত্রদের ডরমেটরি মনে হচ্ছে। চলুন আগে ওখানেই দেখা যাক। নিঃশব্দে দুজনে এগিয়ে গেলেন ঘরটার দিকে। বারান্দা পেরোনোর পর একটা দরজা, সেটা ঠেলতেই খুলে গেল। মেঝেতে সারি সারি বিছানা পাতা। এটা ছাত্রদের ঘর ঠিকই। ফিলিপ তামাং বললেন, মিস্টার রায়চৌধুরী, আপনি এক এক করে এক একজনের মুখের ওপর টর্চের আলো ফেলুন। আমি ওদের অজ্ঞান করে দিই, কারণ ওরা জেগে উঠলে গন্ডগোল করবে। শুধু সন্তুকে আমরা ডেকে নেব, ঠিক আছে? কাকাবাবু টর্চ জেলে ধরলেন। ফিলিপ তামাং এক একজন ছাত্রের নাকের কাছে রুমাল ঠেসে ধরতে লাগলেন। তারা 2-1 ছটপট করেই ঢলে পড়ল। একটি ছাত্র শুধু আগেই চিৎকার করতে যাচ্ছিল, ফিলিপ তামাং তার উপর ঝাঁপিয়ে পড়ে মুখটা চেপে ধরে রইলেন খানিকক্ষণ। ওদের কোনো ক্ষতি হবে না তো? না না, শুধু 5 ঘন্টা কি 6 ঘন্টা অঘরে ঘুমাবে। আজ সকালে ওদের প্রেয়ার হবে না, আর মর্নিং ক্লাসও ছুটি দিতে হবে। তাতে আর এমন কি ক্ষতি হবে? একে একে ছাত্রী ছাত্রকেই অজ্ঞান করা হয়ে গেল, কিন্তু তাদের মধ্যে সন্তু নেই। সন্তুকে তাহলে কি অন্য জায়গায় রেখেছে? এখন অনেক খুঁজতে হবে। আমরা যে ঘরটায় ছিলাম, চলুন তো সেখানে একবার দেখা যাক। এই মনাস্ট্রিতে আরও কত লোক আছে তা ঠিক বোঝা যাচ্ছে না। কোথাও কোনো সাড়া শব্দ নেই। কাকাবাবু ফিলিপ তামাংকে পথ দেখিয়ে নিয়ে এলেন। সন্ধ্যাবেলার সেই ঘরটার দরজাও ভেজানো, ঠেলতেই খুলে গেল। সকালেই কাকাবাবু লক্ষ্য করেছিলেন যে এখানকার কোনো ঘরেই তালা দেবার ব্যবস্থা নেই, কোনো দরজার কড়া নেই। কাকাবাবুর হাতের জোরালো টর্চের আলোয় দেখা গেল 2টো বিছানাই খালি, কেউ নেই সে ঘরে। সন্তু কোথায় গেল? বজ্রলামা তাকে অন্য মনস্ট্রিতে নিয়ে যায়নি তো? মানে সে নিশ্চয়ই ধরে নিয়েছে যে আপনি পুলিশ কিংবা যে কোনো উপায়ে আবার ফিরে আসতে পারেন, তাই সে সন্তুকে অন্য জায়গায় লুকিয়ে রাখবার চেষ্টা করছে। সে সন্তুকে পৃথিবীর যে কোনো জায়গাতেই লুকিয়ে রাখুক, আমি ঠিক খুঁজে বার করব। আগেই মনেস্টারির সব ঘর খুঁজে দেখে নি, তারপরে আমি বজ্রলামার কাছে যাব। আগে একবার ওই 300 বছরের বৃদ্ধ প্রাচীন লামার ঘরটায় গেলে হয় না? তাকে একবার দেখবার আমার খুব ইচ্ছে আছে। হ্যাঁ, চলুন সেখানে। ওই ঘরের কাছাকাছি আরও 2-3টে ঘর আছে মাটির নিচে। সন্তু ওখানে কোনো ঘরে থাকতেও পারে। বুদ্ধমূর্তির বড় ঘরটা পার হয়ে কোণের দরজাটা খুলে কাকাবাবু সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন, এখানেও একটা লোক পাহারায় বসে থাকে, সাবধান। সিঁড়ি দিয়ে নিচে নামার পর একটা সরু গলি। প্রাচীন লামার ঘরের সামনে প্রহরীটি আজ আর বসে ঘুমাচ্ছে না।
সে দরজা আড়াআড়ি লম্বা হয়ে শুয়ে ঘুমাচ্ছে, তার নাক ডাকছে। ফিলিপ তামাং তার বুকের ওপর ঝুঁকে পড়ে ক্লোরোফর্ম মেশানো রুমালটা চেপে ধরলেন নাকে। লোকটা একটুও ছটপট করল না, ঘুমের মধ্যে আরও ঘুমিয়ে পড়ল। কাকাবাবু তাকে ডিঙিয়ে গিয়ে ঘরের দরজাটা ঠেলে খুলে টর্চের আলো ফেললেন। এই ঘরটাও শূন্য। উঁচু বেদিটার ওপর বিছানা পাতা আছে, কিন্তু কোনো মানুষ নেই। এইখানে ছিল? আপনার ঘর ভুল হয়নি তো? না, এই ঘর। কি ব্যাপার, সবাই কি এই মনেস্ট্রি থেকে চলে গেল নাকি? আমি যতদূর শুনেছি প্রাচীন লামা কোনো দিন এখান থেকে বাইরে যান না। কি জানি, বুঝতে পারছি না। কাকাবাবু টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে সারা ঘরটা দেখতে লাগলেন। দেওয়ালে কোনো ইলেকট্রিকের তার কিংবা বাল্ব নেই। কাল রাত্রের বিদ্যুৎ চমকের ব্যাপারটা তাহলে কি ছিল? এর মধ্যে কি তারটার সব খুলে নিয়েছে? কাকাবাবু বেদিটার পেছন দিকে চলে এলেন। প্রাচীন লামা শুয়েছিলেন ওপরে, আর বজ্রলামা পেছন দিকে দাঁড়িয়েছিলেন। ধূপের ধোঁয়া আর তারাবাতির ধোঁয়ায় ঘর ভর্তি ছিল। কিসব গন্ধও যেন এখানে ছড়িয়ে দেওয়া হয়েছিল। দেওয়ালের গায়ে একটা মরার মাথার খুলির চোখের মধ্যে আঙুল ভরে কাকাবাবু টের পেলেন যে ভেতরে বাল্ব লাগানো আছে। এইবার তিনি খানিকটা নিশ্চিন্ত হলেন। দেওয়ালের গায়ে হাত বুলাতে বুলাতে একটা পুশ বাটন সুইচও পেয়ে গেলেন। সেটা টিপলেও অবশ্য কোনো আলো জ্বলল না। কাকাবাবুর গায়ে একটা ঠান্ডা হাওয়া লাগছে। এইবার তিনি দেখলেন বেদির পিছনের দেওয়ালের দিকে একটা বেশ বড় গোল গর্ত। মানুষ গলে যেতে পারে, একটা গুহার মতো। সেই গুহার অন্য মুখ সবসময় পাথর চাপা দেওয়া থাকে। একটা বড় পাথরের চাঁই পড়ে আছে একটু দূরে। গুহাটা ভালো করে পরীক্ষা করার সুযোগ পেলেন না কাকাবাবু। শেকড়গুলো কোথায়? শেকড়? এরা মারাংবু গাছের শেকড় রাখে, আপনি জানেন না? সেই শেকড় একটু একটু করে খেলে মানুষ নাকি অনেক দিন বাঁচে। মারাংবু গাছের আর এক নাম হল ট্রি অফ গুড হোপ। 100 বছর আগে সেই গাছ পৃথিবী থেকে শেষ হয়ে গিয়েছে। একসময় তিব্বত আর চীন দেশের অন্যান্য দু একটা জায়গায় পাওয়া যেত। কনফুসিয়াস এই গাছের শিকড়ের গুণের কথা লিখে রেখে গেছেন। এই শিকড় খেলে নাকি মানুষের রোগ ভোগ সব সেরে যায়, আয়ু অনেক বেশি হয়। আহা, এরকম একটা অদ্ভুত গাছ পৃথিবী থেকে শেষ হয়ে গেল। গাছটা শেষ হয়ে গেলেও তার কিছু কিছু শেকড় এইসব লামাদের কাছে আছে। তার শেকড় নষ্ট হয় না, সেই শেকড় আমাদের পেতেই হবে। কোনো গাছের শেকড় খেয়ে মানুষ দীর্ঘদিন বাঁচবে তা আমার ঠিক বিশ্বাস হয় না। তবে হ্যাঁ, সেরকম কিছু শেকড় পেলে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা যেতে পারে। এই ঘরে প্রাচীন লামা ছিল, এইখানেই সেই শেকড় থাকবে। বেশি খুঁজতে হলো না। উঁচু বেদিটার গায়ে দুটি দেরাজ, তার মধ্যে যেটা ওপরের দিকে সেটা খুলতেই পাওয়া গেল একটা কাঁচের ছোট বাক্স। সে বাক্সের মধ্যে কিছু একটা শেকড় রয়েছে ঠিকই, যদিও তার অনেকটাই ঝুরঝুরে গুঁড়ো হয়ে গেছে, অনেকটা চা পাতার মতো দেখতে। কাকাবাবু বাক্সটা তুলে নিয়ে বললেন, আমরা এখানকার কোনো জিনিস চুরি করছি না। ভারত সরকারের প্রতিনিধি হিসেবে আমি এটা গ্রহণ করছি। যথাসময়ে বজ্রলামাকে জানিয়ে দেওয়া হবে। ওটা আমার কাছে দিন, আমি রাখছি। আমার কাছেই থাক। আমার কোটের পকেটে বাক্সটা ধরে যাবে। এবার অন্য ঘরগুলো খুঁজে দেখা যাক। দরজার সামনের লোকটা অজ্ঞান হয়েই আছে। তাকে ডিঙিয়ে বাইরে আসতেই কিসের যেন শব্দ শোনা গেল খানিকটা দূরে। কাকাবাবু আর ফিলিপ তামাং চুপ করে দাঁড়িয়ে শব্দটা শুনলেন। ঘোড়ার খুঁড়ের মতো খটাখট খটাখট আওয়াজ। বেশ কয়েকজন লোক ঘোড়ায় চেপে এই মনেস্ট্রির দিকে এগিয়ে আসছে। শব্দটা এগিয়ে আসছে ক্রমশ। পুলিশ? ক্যাপ্টেন নরবু কি এর মধ্যেই পুলিশ বাহিনী নিয়ে এসেছে? আর যদি বজ্রলামা হয়, যদি কোনো কারণে বজ্রলামা ফিরে আসতে পারে? ওপরে উঠে আড়াল থেকে একবার দেখে নেওয়া দরকার। পুলিশ তো ঘোড়ায় আসবে না। দার্জিলিংয়ের পুলিশ এত রাত্রে ঘোড়া কোথায় পাবে? হ্যাঁ, এ নিশ্চয়ই বজ্রলামার দল। আমি আর রিস্ক নিতে চাই না। কাচের বাক্সটা আমাকে দিয়ে দিন, ওটার জন্যই আমি এসেছি। ওটা নিয়ে আমি পালাবো। আমি তো তোমার সঙ্গেই যাচ্ছি।
আপনি ক্রাচ নিয়ে তাড়াতাড়ি হাঁটতে পারেন না, দড়ির সিঁড়ি দিয়ে উঠতে আপনার সময় লাগবে, তারপর অনেকটা দৌড়ে যেতে হবে জিপের কাছে। আপনার সঙ্গে যেতে গেলে আমিও ধরা পড়ব। দিন, বাক্সটা আমাকে দিন। এটা সরকারি সম্পত্তি, তুমি আমাকে ফেলে পালাতে চাইছো, আর তোমাকে আমি এটা দেব? ফিলিপ তামাং ফস করে একটা রিভলভার বের করে কাকাবাবুর কপালে ঠেকিয়ে বললেন, মিস্টার রায়চৌধুরী, আপনি পালাতে না পারলে ধরা দেন, কিন্তু ওই বজ্রল আমার কাছে আমি কিছুতেই ধরা দেব না। ওইসব অভিযান বানানো গল্প এবার বুঝেছি। আপনি একটা খোঁড়া লোক, গুড ফর নাথিং। রিভলভারটা নামাও। আমার দিকে কেউ অস্ত্র তুললে তাকে কোনো না কোনো সময় আমি শাস্তি দেবই। ফিলিপ তামাং কাকাবাবুকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে বললেন, এখনো তুমি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, একটা গুলিতে তোমার কপাল ফুটো করে দিলে কে বাঁচাবে? পকেটে হাত দেবে না, ক্রাচ তুলবে না, কোনো রকম চালাকি করলেই আমি গুলি চালাবো। এবার আর তোমার সঙ্গে আমি খেলা করছি না, বুঝেছ? মারাঙ্গু গাছের শিকড়গুলো নিয়ে আমি বিদেশ চলে যাব। এই জিনিসটার দাম হবে কয়েক কোটি টাকা। দাও বাক্সটা, দাও। ফিলিপ তামাং হঠাৎ যেন একেবারে বদলে গেছে। তার কথার মধ্যে এমন নিষ্ঠুরতা ফুটে উঠছে যে মনে হয় সত্যিই সে গুলি চালিয়ে কাকাবাবুকে খুন করতে পারে। কাকাবাবু কাচের বাক্সটা নিজে দিলেন না, ফিলিপ তামাংই তার পকেটে হাত ভরে সেটা তুলে নিল। কাকাবাবুর ক্রাচ দুটোও ছিনিয়ে নিল সে। তারপরে এক পা পিছিয়ে গিয়ে বলল, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠবার আগে নড়বে না। একটু নড়লে বা পকেটে হাত দিলেই কিন্তু আমি গুলি চালাবো। কাকাবাবু স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন। ফিলিপ তামাং রিভলভারটা উঁচিয়ে এক পা করে পিছিয়ে যেতে লাগলো। বাইরে ঘোড়ার পায়ের শব্দ এখন অনেক কাছে এসে গেছে। কাকাবাবু রাগে ফুঁসতে লাগলেন। ফিলিপ তামাং নিজে পালিয়ে গিয়ে কাকাবাবুকে ধরিয়ে দিতেই চাইছে। সরু গলিটার এক প্রান্তে পৌঁছে ফিলিপ তামাং সিঁড়িতে পা দিতেই কিসের সঙ্গে যেন ধাক্কা খেল। হঠাৎ একটা বিকট চিৎকার করে উঠল সে। তার হাত থেকে রিভলভারটা পড়ে গেল মাটিতে। তার মধ্যে একটা গুলির শব্দ হলো দড়াম করে। গুলিটা কাকাবাবুর দিকেই এসে একটা দেওয়ালে লাগলো। পাথরের কয়েকটা চলটা এসে পড়ল কাকাবাবুর গায়ে। ফিলিপ তামাং আত্মচিৎকার করতে করতে কার সঙ্গে যেন জুছবার চেষ্টা করছে। কাকাবাবু মাটিতে বসে পড়ে টর্চে জেলে দেখলেন। তার বুকটা কেঁপে উঠল। ফিলিপ তামাংকে জড়িয়ে ধরেছে একটা বিশাল মূর্তি। টর্চের আলোতেও ভালো করে তাকে দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে কালো ধোঁয়া দিয়ে গড়া একটা কিছু। কাকাবাবু ভাবলেন, এই কি তাহলে দানব? ফিলিপ তামাং শক্তিশালী মানুষ, কিন্তু কিছুই করতে পারছে না। তার শরীরটা মুচড়ে যাচ্ছে। মিস্টার রায়চৌধুরী, আমাকে বাঁচান, আপনার পায়ে পড়ি, আমাকে বাঁচান। কাকাবাবু রিভলভারটা বের করেও গুলি চালাতে পারলেন না। ফিলিপ তামাংয়ের গায়েও গুলি লেগে যেতে পারে। ওকে সাহায্য করবার জন্য কাকাবাবু দু এক পা এগোতে যেতেই ফিলিপ তামাংয়ের গলা দিয়ে ঘর করে শব্দ বের হতে লাগলো। সেই দানবটা তাকে উঁচুতে তুলে একটা প্রবল আছাড় মারল। তারপর একটা হুঙ্কার দিয়ে সে এগিয়ে এলো কাকাবাবুর দিকে। এইবার কাকাবাবু টর্চের আলোয় ভালো করে দেখলেন। অন্ধকার ধোঁয়া বিশাল শরীরের উপর দিকে দুটো জলঝলে ছোট ছোট চোখ, সরু মুখ। দানব নয়, একটা ভল্লুক। বজ্রলামা রাত্রিবেলা পাহারা দেবার জন্য একটা পোষা ভল্লুক রেখেছে এখানে। সেটা এতক্ষণ ঘুমিয়ে পড়েছিল কিংবা অন্য কোথাও ছিল। সাধারণ পাহাড়ি ভল্লুকের থেকেও এটার আকার দ্বিগুণ। বোঝাই যাচ্ছে অসম্ভব হিংস্র। রাইফেল ছাড়া শুধু রিভলভারের গুলি দিয়ে এত বড় একটা লোমশ প্রাণীকে ঘায়েল করা যায় না। কাকাবাবু অসহায়ভাবে এদিক ওদিক তাকালেন। তার পেছনে গলিটা শেষ হয়ে গেছে নিরেট পাথরের দেওয়াল। পালাবার কোনো উপায় নেই। ফিলিপ তামাং তাকে ঠেলতে ঠেলতে এখানে নিয়ে এসেছিল। এখান থেকে প্রাচীন লামার ঘরের দরজাটাও কিছুটা দূরে।
ভল্লুকটা গর্জন করতে করতে সেই পর্যন্ত চলে এসেছে। এই পারে আর কোনো দরজা নেই। কাকাবাবু টর্চ জ্বেলেছিলেন বলে প্রাণীটা তার উপস্থিতিও টের পেয়ে গেছে। সে দু হাত তুলে এগিয়ে আসছে এদিকে। কাকাবাবু স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। প্রাণীটা থপ থপ করতে করতে কাকাবাবুর সামনে এসে দাঁড়ালো। কাকাবাবু একটুও নড়লেন না। ভল্লুকটা প্রথমে একটা থাবা মেরে ধারালো নখে কাকাবাবুর গাল চিড়ে দিল। তবু একটাও শব্দ করলেন না কাকাবাবু। এবার প্রাণীটা হাতে জড়িয়ে ধরল তাকে। কাকাবাবু সঙ্গে সঙ্গে টের পেলেন যে ওর সঙ্গে লড়াই করার চেষ্টাতেও কোনো লাভ নেই। ওর গায়ে অসীম শক্তি, ও কাকাবাবুকে পিষে ফেলে দেবে। কাকাবাবু একটুও ছটপট না করে হাতটা তুললেন খুব আস্তে আস্তে। ভল্লুকটার পেটের নরম জায়গায় রিভলভারটা ঠেকিয়ে গুলি করলেন। একটা গুলি খেয়েই ভল্লুকটা ছিটকে সরে গেল। তারপর কাকাবাবুর দিকে তাকিয়ে একটা হাড় হিম করা চিৎকার করল। কাকাবাবু জানেন যে আহত ভল্লুক অতি ভয়ঙ্কর প্রাণী। এরা এমনই গোঁয়ার যে কোনো অস্ত্রকেই আর ভয় করে না। সে আবার লাফিয়ে পড়ল তার ওপর। কাকাবাবু তবুও একটুও নড়লেন না। শয়তানটার নখ বিঁধে গিয়েছে তার গালে। সে কাকাবাবুর মুখটা কামড়ে ধরার চেষ্টা করছে। কাকাবাবু মাথাটা যথাসম্ভব ঝুঁকিয়ে রিভলভারটা আবার সেটার পেটে ঠেকালেন। এরপর পর পর 5টা গুলি চালিয়ে দিলেন একসঙ্গে। প্রাণীটার আলিঙ্গন আস্তে আস্তে আলগা হয়ে গেল। সে এবার মাটিতে পড়ে গেল ধপ করে। কাকাবাবু হাঁপাতে লাগলেন। আর আধ মিনিট দেরি হলে তার প্রাণ বাঁচত না। কিন্তু সময় নষ্ট করার উপায় নেই। খোঁড়াতে খোঁড়াতে তিনি এগিয়ে গেলেন সিঁড়ির কাছে। ক্রাচ দুটো তুলে নেবার আগে তিনি একবার দেখতে গেলেন ফিলিপ তামাংয়ের কি অবস্থা। ঠিক তখনই সিঁড়িতে পড়ল একটা আলো। খুব দ্রুত একটা জ্বলন্ত মোম নিয়ে এলেন বজ্রলামা। মেঘের মতো গম্ভীর গলায় বজ্রলামা বললেন, আবার তুমি এখানে এসেছো? তুমি মরতে চাও? আমার ভাইপো সন্তু কোথায়? বজ্রলামা শেষ সিঁড়ির ধাপে দাঁড়িয়ে বললেন, সে আর কোনোদিন তোমার কাছে যাবে না। তুমি আমার সব পরিকল্পনা বানচাল করে দেবে ভেবেছ? তুমি আর এখান থেকে জ্যান্ত বেরোতে পারবে না। তুমি আমার প্রিয় ভাল্লুকটাকে মেরে ফেলেছ। আজ তোমার শেষ দিন। তাকাও আমার দিকে। এক হাতে মোমবাতিটা তুলে ধরে অন্য হাতে বজ্রলামা কাকাবাবুর চোখের সামনে সম্মোহনের ভঙ্গি করলেন। কাকাবাবু খপ করে ধরে ফেললেন সেই হাতটা। তারপর এক ঝটকা টানে বজ্রলামার ওই রকম বিশাল শরীরটাকে শূন্যে তুলে দিলেন এক আছাড়। পাথরে তার মাথা ঢুকে গেল। তিনি আঁক করে একটা শব্দ করে উঠলেন, কিন্তু জ্ঞান হারালেন না। কাকাবাবু তার দিকে রিভলভার তুলে বললেন, আমাকে হিপনোটাইজ করতে পারে এমন মানুষ পৃথিবীতে জন্মায়নি। তুমি আমাকে ইলেকট্রিক শক খাইয়ে অজ্ঞান করে দিয়েছিলে। আমি তার বদলা নিলাম। নড়াচড়া করলে তোমার পা খোঁড়া করে দেব। লামারা অতি শান্ত ও ভালো মানুষ হয়। তুমি লামাদের মধ্যে একটা কলঙ্ক। এখনো বলো, সন্তু কোথায়? বজ্রলামা হঠাৎ দুর্বোধ্য ভাষায় কি যেন একটা চিৎকার করে উঠলেন। তখনই সিঁড়িতে আবার পায়ের শব্দ হলো। দুজন লোক দুপ দাপিয়ে নিচে নেমে এলো। তাদের হাতে চকচকে ভোজালি। কাকাবাবু রিভলভারটা তাদের দিকে ঘুরিয়ে বললেন, সাবধান। বজ্রলামা ওঠার চেষ্টা করেও পারলেন না। আমি পর পর 6টা গুলির শব্দ শুনেছি। ওটার মধ্যে আর গুলি নেই। মারো ওকে। লোক দুটো ঝাঁপিয়ে পড়বার আগেই কাকাবাবু এক লাফে ঢুকে পড়লেন প্রাচীন লামার ঘরের মধ্যে।
দরজাটা বন্ধ করেও দেখলেন যে ভেতর থেকে এদের দরজা বন্ধ রাখা যায় না। ছিটকিনি বা খিল কিচ্ছু নেই। তিনি পিঠ দিয়ে চেপে থাকার চেষ্টা করেও বুঝলেন যে কোনো লাভ হবে না। ওদের দুজনের গায়ের জোরের সঙ্গে তিনি পারবেন না। দরজাটা ছেড়ে দিয়ে তিনি ছুটে গেলেন বেদিটার পিছনে। ওরা হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে এসেছে, সেই সঙ্গে আরও দুজন। কিন্তু বজ্রলামা বোধহয় উঠতে পারেননি। এক্ষুনি তো ওরা তাকে ধরে ফেলবে। আর কোনো উপায় নেই দেখে কাকাবাবু নিচু হয়ে ঢুকে পড়লেন গুহাটার মধ্যে। কিন্তু যেটাকে তিনি গুহা ভেবেছিলেন সেটা আসলে একটা সুড়ঙ্গ। সিঁড়িটিরই কিছু নেই, সেটা ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে। কাকাবাবু ব্যালেন্স সামলাতে পারলেন না, থামতে পারলেন না, গড়াতে লাগলেন নিচের দিকে। দুদিকের দেওয়ালে ধরার কিছুই নেই। কাকাবাবুর মাথা ঠুকে যেতে লাগলো, তার কাঁধ এবং গাল থেকে রক্ত ঝরছে, আরও কেটে যেতে লাগলো অন্যান্য জায়গায়। এই অবস্থাতেও তিনি বুঝতে পারলেন যে এই সুড়ঙ্গে ঢুকে পড়ে তিনি ভুল করেছেন। এটা নিশ্চয়ই শেষ হয়েছে পাহাড়ের গায়ে কোথাও। সেখান থেকে অনেক নিচে তিনি পড়ে যাবেন। এই সুড়ঙ্গটা ওরা রেখেছে জিনিসপত্র ছুঁড়ে ফেলবার জন্য। হয়তো মৃতদেহ ফেলে দেয় এখান দিয়ে। আততায়ীরা আর কেউ সেই সুড়ঙ্গে তাকে ধরতে এলো না। অন্ধকার সুড়ঙ্গ দিয়ে গড়াতে গড়াতেও কাকাবাবু চিন্তা করতে লাগলেন যে যে করেই হোক জ্ঞানটা রাখতেই হবে, কিছুতেই অজ্ঞান হলে চলবে না। সুড়ঙ্গটা যেখানে শেষ হবে সেখানে গাছ টাছ কিছু একটা ধরে বাঁচার চেষ্টা করতেই হবে। হঠাৎ সুড়ঙ্গটা শেষ হয়ে গেল। কাকাবাবু ঝপাস করে পড়ে গেলেন জলের মধ্যে। সেই জলে খুব স্রোত। কিছু বুঝবার আগেই কাকাবাবু ভেসে যেতে লাগলেন স্রোতের টানে। প্রায় ভোর হয়ে এসেছে। আকাশে ফুটেছে নীল আলো। ঘুম ভেঙে ডাকাডাকি শুরু করেছে পাখিরা। জলটা অসম্ভব ঠান্ডা, তবু কাকাবাবুর আহত শরীরটায় সেই ঠান্ডা জলের ছোঁয়ায় খানিকটা আরাম লাগলো। তিনি বুঝলেন যে তিনি এখনো মরেননি, এইবার বাঁচার চেষ্টা করতে হবে। হঠাৎ দুটো হাত তাকে চেপে ধরল। তারপরেই সেই চেনা গলার ডাক শোনা গেল, কাকাবাবু। সন্তু আর অন্য একটি ছেলে মিলে কাকাবাবুকে টেনে তুলল জল থেকে। কাকাবাবুর এক মুহূর্তের জন্য মনে হলো যেন তিনি স্বপ্ন দেখছেন। তার শরীরে বিদ্যুতের তরঙ্গ। তারপরেই ভালো করে চোখ মেলে তিনি বললেন, সন্তু, তুই এখানে কি করে এলি? ওই তো ওই সুড়ঙ্গটা দিয়ে, এই তো খানিক্ষণ আগেই এলাম। ঘাসের ওপর চিত হয়ে শুয়ে পড়ে কাকাবাবু বড় বড় নিঃশ্বাস নিলেন কয়েকবার। তারপর জিজ্ঞেস করলেন, এই ছেলেটি কে? কে? এই হচ্ছে প্রাচীন লামা। আমার সঙ্গে খুব ভাব হয়ে গেছে। আগের রাত্রে তুমি আর ক্যাপ্টেন নরবু যখন অজ্ঞান হয়ে গেলে আমাকে ওরা নিয়ে গেল। তারপর তো আমি চুপি চুপি আবার ফিরে গিয়েছিলাম ওই ঘরটায়। তখন অবশ্য আলো টালো আর জ্বল ছিল না। প্রাচীন লামা বিছানার ওপর বসেছিলেন, একটু আধটু হিন্দি জানেন। আমার সঙ্গে অনেক কথা হলো। তুই সকালবেলায় আমার সঙ্গে আসতে চাসনি? ওই বজ্রলামা আমাকে বলেছিলেন যে তুমি এখানে থেকে যেতে চাও, তুমি অনেক কিছু পাবে থাকলে, তোমার আয়ু অনেক বেড়ে যাবে। তারপর সেই সুযোগে আমাকে তিনি হিপনোটাইজ করলেন। ইস, তোমার মুখে এটা কি হয়েছে? এ বাবা, কাঁধ দিয়ে রক্ত বেরোচ্ছে এভাবে। তোকে যে হিপনোটাইজ করা হয়েছে তুই সেটা বুঝেছিলি? না, প্রথমটায় তো বুঝিনি। ওই তুমি যে সেই জোরে চড় মারলে, তারপর থেকে একটু একটু কেমন যেন ঘোরটা কাটতে লাগলো। তখন আমার মনে হচ্ছিল যে বরং থেকে যাই, অন্তত প্রাচীন লামার রহস্যটা তো জানা যাবে। তবে এই প্রাচীন লামা কিন্তু বেশ সহজ সরল ছেলে মানুষ। আমাকে বললেন যে ওকে নাকি জোর করে একটা অন্ধকার ঘরে ওরা আটকে রেখে দেয়। ওর সেটা ভালো লাগে না, বাইরের জঙ্গলের মধ্যে খেলতে ইচ্ছা করে। কাকাবাবু এবার ছেলেটাকে ভালো করে দেখলেন। সারা শরীরের মতো মাথার চুলও ধপধপে সাদা, ভ্রু সাদা। অ্যালবিনো, সেই জন্যই চুল সাদা। এর বয়স কিন্তু 300 বছর হতেও পারে। দেখবে ওজি, আপকা উমার কিতনা হুয়া বলিয়ে, কাকাবাবুকে বল দিজিয়ে। ছেলেটি ফিক করে হেসে বলল, मेरा उम्र 302 बरस है।
काकाबाबू काकाबाबू एक अद्भुत जिनिस देखबे प्राचीन लामाजी आप काकाबाबू को थोड़ा टच कर दीजिए तो। ছেলেটি কাকাবাবুর বুকে একটা আঙুল ছুঁয়েই হাত সরিয়ে নিল। কাকাবাবু সাংঘাতিক চমকে গেলেন। তার বুকের মধ্যে ঝনঝন করে উঠল। তার শরীরে বিদ্যুতের তরঙ্গ খেলে গেল সত্যি সত্যি। কাকাবাবু উঠে বসে বিস্ফারিত চোখে তাকিয়ে বললেন, ইলেকট্রিক ম্যান! কোটি কোটি মানুষের মধ্যে এক একজন এরকম হয়, এদের শরীরে বিদ্যুৎ জমে থাকে। আশ্চর্য আশ্চর্য! শুধু বইতে আমি এদের কথা পড়েছি। আমি আর প্রাচীন লামা ওর ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ বাইরের সিঁড়িতে কারোর পায়ের আওয়াজ শুনে মনে হলো যে বজ্রলামা ফিরে আসছেন। আমাকে ওই ঘরে দেখলে তিনি নিশ্চয়ই শাস্তি দিতেন। তখন প্রাচীন লামাই ওই সুড়ঙ্গটার মুখে পাথর সরিয়ে বললেন যে চলো দুজন পালাই। সেটা আমাদের পায়ের শব্দ নিশ্চয়ই, আমরা ঘরে ঢুকে কাউকে দেখতে পাইনি। ইস, তাহলে বরং থাকলেই বেটার হতো। ভালোই করেছিস চলে এসে, নইলে বজ্রলামার হাতে ধরা পড়তেই হতো। এই ছেলেটি একটি অত্যাশ্চর্য মানুষ। এর বয়স যতই হোক, এর শরীরে এই যে ইলেকট্রিসিটি, এটাও তো বিজ্ঞানের একটা বিস্ময়। এই ছেলেটিকে বজ্রলামা নিজের কুক্ষিগত করে রাখবে কেন? সারা পৃথিবীতে ওর কথা জানানো উচিত। ইনি কি আমাদের সঙ্গে যাবেন? হ্যাঁ, ইনি তো বললেন আমায় ওই অন্ধকার ঘরে থাকতে ওর একটুও ভালো লাগে না। কিন্তু বজ্রলামা তো সহজে ছাড়বে না। বোধহয় বেশ আহত হয়েছে, দাঁড়াতে পারছে না, তবু নিশ্চয়ই দলবল নিয়ে খুঁজতে আসবেই। কোন দিক দিয়ে যে আসবে কে জানে। আমার ক্রাচ দুটোও নেই, হাঁটবো কি করে? ঠিক আছে, আমি তোমাকে একদিকে ধরছি। কাকাবাবু, দূরে আওয়াজ শুনতে পাচ্ছ? ঝর্ণার এদিকেও জঙ্গলের মধ্যে কারা যেন আসছে। কাকাবাবু একটুক্ষণ আওয়াজটা শুনলেন। ৮-১০ জন লোকের হাঁটার মশ মশ শব্দ হচ্ছে। বেশ খানিকটা দূরে দেখা গেল ক্যাপ্টেন নোটবুকে। মনেস্ট্রির দিক থেকেও ভেসে এলো ঘোড়ার পায়ের শব্দ। আর চিন্তা নেই, পুলিশ এসে গেছে। ওরা আগে বজ্রলামার সঙ্গে বোঝাপড়া করুক। মনেস্টারি সার্চ করলেই ফিলিপ তামাং আর জগমোহনকেও পেয়ে যাবে। আমরা ততক্ষণে চল একটু ফাঁকা জায়গায় গিয়ে বসে বিশ্রাম নিই। বড্ড ধকল গেছে। এই প্রাচীন লামা কিংবা আশ্চর্য ছেলেটিকে নিয়ে এরপর আমরা দিল্লি যাব। প্রাচীন লামাকে নিয়ে কাকাবাবু সন্তুর কাঁধ ধরে এগিয়ে যেতে লাগলেন জঙ্গলের দিকে। উষার নীল আলো এখন সোনালি হয়ে ঝলমল করছে। সমাপ্ত হল কাকাবাবু ও বজ্রলামা। কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে ও ফিলিপ তামাংয়ের চরিত্রে ছিল রণদীপ। কাকাবাবুর চরিত্রে ছিলেন রাজা ভট্টাচার্য। সন্তুর ভূমিকায় ছিলাম আমি অনুভব। হোটেল ম্যানেজারের চরিত্রে ছিল আসঞ্জন। নরেন্দ্র ভার্মা ও জগমোহনের চরিত্রে ছিল কৌশিক। এডমান্ড হিলারি ও মহালামার চরিত্রে ছিল তমাল। মসিয়ে জাকতের চরিত্রে ছিল অর্ণব। ম্যাক্স স্ট্রিনবার্গের চরিত্রে ছিল কুন্তল। বীরেন্দ্র সিংয়ের চরিত্রে ছিল রক্তিম। ক্যাপ্টেন নোরবুর চরিত্রে ছিল ইভান। বজ্রলামার চরিত্রে ছিল ইন্দ্রনীল। অ্যালবার্ট গুরুংয়ের চরিত্রে ছিল স্পন্দন। প্রাচীন লামার চরিত্রে ছিল বিপ্রদীপ এবং অন্যান্য চরিত্রে ছিলাম আমি অনুভব, রক্তিম এবং আর্য। শব্দগ্রহণ করেছে রণজয়। আবহ সৃষ্টি ও স্পেশাল এফেক্টসে ছিল ম্যাক্স। গল্পের নাট্যরূপে সাহায্য করেছে নীল। বিশেষ সহযোগিতায় ছিল লিও। নির্দেশনায় ছিলাম আমি অনুভব এবং স্মিতা। পোস্টার ডিজাইনিংয়ে পিক্সেলের থেকে ছিল শুভমজিৎ। তাহলে কেমন লাগলো আমাদের এই সমগ্র উপস্থাপনা কাকাবাবু ও বজ্রলামা? জানাও কমেন্ট বক্সে। আর ভবিষ্যতে আরও কাকাবাবুর গল্প তোমরা শুনতে চাও কিনা সেটাও অবশ্যই জানিও। যদি গল্পের ক্লাইম্যাক্সটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে, সবার সঙ্গে শেয়ার করতে হবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমরা কিন্তু তোমাদের জন্য পরের পর চমক আনতে চলেছি। সেই সবের খবর রাখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে হবে, যাতে সেই সবের আপডেটস তোমরা মিস না করো।
এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসেও ফলো করতে পারো, সেখানেও কিন্তু আমরা নিয়মিত গল্পের আপডেটস দিই। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। আর আবারও মনে করিয়ে দিচ্ছি, আমরা অর্থাৎ টিম থ্রিলারল্যান্ড থাকছি কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2024-এ 26শে জানুয়ারি। দুপুর 3টায় আমরা থাকবো 104 নম্বর স্টল অর্থাৎ অরণ্যমন প্রকাশনীতে, এবং বিকেল 5টায় থাকবো 470 নম্বর স্টল অর্থাৎ বিভা পাবলিকেশনসের সামনে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার আমাদের দেখা হচ্ছে আগামী গল্পে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।